ভাতিজা 2টা ভোট দিছি, একটা ভোট দিছি একটা সাদা কাগজে তোমরা বলছো যে মার্কায় ভোট দিবা, আর একটা লাল ব্যালটে ভোট দিতে বলছো, রঙিন ব্যালটে ভোট দিতে বলছো, দিছি। রঙিন ব্যালটে হ্যাঁ দিছি, আর সাদা ব্যালটে আমার মার্কায় দিছি। তো মার্কায় ভোট দিছি, সরকার হইছে আর হইছে, বিরোধী দল হইছে। রঙিন ব্যালটে যে ভোট দিলাম, এটা কি হইলো? এটার ফল কোথায়? নাম দিয়েছেন ঐকমত্য, অর্থাৎ একমত হওয়া। তো একমতের ইমামতিতে দেখা গেছে তারা জনগণের সাথে আরেকটা ব্লাব দিয়েছেন। এনসিপি মধ্যবর্তী জায়গায় আছে, এদিকেও তাল মিলাচ্ছে, ওইদিকেও তাল মিলাচ্ছে, নেক্সট মার্কেটিং এ কোন আইটেম দিবে। তবে এই জুলাই কিন্তু বড় মার্কেটিং আইটেম। বিএনপি তো ভাই রেভলিউশনারি পার্টি না যে আমি বলবো যে আমি বিপ্লবী ক্ষমতা নিয়েছি। তো বিএনপির উপর আপনি ব্লেমটা করতেছেন কেন? আপনাদের তো সেই রাইটসটা তখন ছিল, সেই গাছটা ছিল, আপনারা কেন করলেন না? এখন না করে বিএনপি রেভলিউশনারি পার্টি না, সিপাহী জনতা বিপ্লবের পরে এগুলো করলেন? না, এটা তো তখন বিএনপি প্রতিষ্ঠার আগে এগুলো ঘটনা ঘটছে। প্রতিষ্ঠা হওয়ার পর তো সেটা বিপ্লবী পার্টি না, সে তো একটা ডেমোক্রেটিক পার্টি, তাই না? তো সে তো তার ডেমোক্রেটিক প্রসেসে যাবে। নাহলে তো সে তো ধরেন 17 বছর যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করছে, গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছে, সে তো আওয়ামী লীগকে উড়ে দেয় নাই। বিএনপি কি জানতো যে এটা গণঅভ্যুত্থান হবে, হাসিনা পলায় যাবে, তো ইউনূস সরকার এসে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আপনি একটা বিরোধী দল ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছেন, আপনি জানেন না? বিএনপি তো বলে বিএনপি ক্ষমতা গেলে করবে, এখন বিএনপি তো জানতো না যে ক্ষমতা গেলেই তো এখন করেন সংস্কার কমিশন। এর আগে তো সংস্কার কমিশন কেন করতে হবে? আপনার সংসদীয় কমিটি করছে না? সারাওয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে বিরোধী দলগুলো আসলে জুলাই সনদকে বাস্তবায়ন করতে নয়, বরং কেবল ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগ কি একেবারেই ভিত্তিহীন? আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা রাজপথের ফয়সালার যে হুমকি দিচ্ছেন, মানে সংসদের ওই কমিটিতে সংস্কার বা সংশোধন কমিটিতে না গিয়ে তা কি একটি নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার একটা চেষ্টা না? একটু যদি কষ্ট করে আরেকবার বলেন, ওনার প্রথম কথাটা কি ছিল? যে ক্ষমতা যাওয়ার হাতিয়ার হিসেবে আপনারা জুলাইকে ব্যবহার করছেন, আপনারা বা জামাতের কথা। ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে তো বাস্তবতাটা ঠিক এটার উল্টোটা। বিএনপি এটাকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, এবং বিএনপি যেহেতু জানে যে জুলাই সনদ বলেন, গণতান্ত্রিক সংস্কার, গণভোট ইত্যাদির ব্যাপারে বাংলাদেশের মানুষের যে অ্যাকসেপ্টেন্স, এটার পক্ষে এটা বাস্তবায়ন করার জন্য মানুষের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেটাকে ব্যবহার করার জন্যই তারা নির্বাচনের আগে জুলাই আমরা অক্ষরে অক্ষরে পালন করব, গণভোটে হ্যাঁ ভোট দেন, এই কথাগুলো কিন্তু তারা বলেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী, এখন যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তো নির্বাচনের 15 দিন আগে বলেছেন যে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। এখন তিনি খেয়াল করবেন, তিনি কিন্তু এটা বলেন নাই যে গণভোটে ভোট দেবেন। গণভোটে ভোট দেবেন মানে হচ্ছে আপনি হ্যাঁ দেন না দেন, দ্যাট ইজ ইয়োর চয়েস, বাট আপনি গণভোটে ভোট দেন। উনি এটা বলেন নাই, উনি ক্যাটাগরিক্যালি বলেছেন যে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। যেভাবে আপনারা ধানের শীষে ভোট দেবেন, সেভাবে আপনারা গণভোটে হ্যাঁ ভোট দেবেন। তো জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, এবং আপনি ভোটের প্যাটার্ন খেয়াল করেন, বিএনপি হলো 51% ভোট পেয়েছে, বিএনপি জোট, এবং গণভোটের প্রায় 70%। এটার মানে হচ্ছে যে বিএনপিকে ভোট দিয়েছে এমন অনেক ভোটার আসলে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। তো এখন নির্বাচনের যে তারা 2/3 পাওয়ার পরে পার্লামেন্টে আমরা যে সমস্ত কথা শুনলাম, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ওই সময়ে বিএনপিকে প্রতিনিধিত্ব করতেন জাতীয় ক্ষমতা কমিশনে, তিনি কি বললেন? যে আমরা অনেক কিছু মেনে নিয়েছি, যদি নির্বাচন না দেয়। তার মানে আপনি চতুরতা করেছেন, এবং এটাই কিন্তু বিএনপির ওভারঅল সেন্টিমেন্ট। প্রায় কাছাকাছি সবাই একই কথা বলেছেন। আমাদের যিনি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাডভাইজার প্রধানমন্ত্রীর, আমাদের খুবই প্রিয় জাহেদ ভাই, উনি কি বলেছেন? যে গণভোট একটা স্টান্টবাজি। এগুলো তারা ইলেকশনের পরে বলছেন। তাহলে এখন আপনি বলেন, তাহলে আমাদের তো এটা দাবি করার যৌক্তিক কারণ তৈরি হয়েছে যে যেহেতু বাংলাদেশের মানুষ গণভোট, সংস্কার, জুলাই সনদের পক্ষে, আপনি তাদের সেন্টিমেন্টটা আপনার পক্ষে আনার জন্য আসলে তখন বলেছেন যে গণভোটের পক্ষে আমরা জুলাই সনদের পক্ষে, আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। বাট আপনি যখন ক্ষমতায় এসছেন, তখন আপনি গণভোটকে বলছেন যে এটা হলো কুইন আইন, এটা আমরা মেনে নিয়েছি কারণ আদারওয়াইজ ইলেকশন দিত না। আপনি বলেছেন জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি অক্ষর অক্ষরে ভায়োলেট করা শুরু করেছেন। পুলিশ সংস্কার কমিশনে আপনার কোনো আপত্তি ছিল না, সেটা আপনি বাতিল করেছেন। সুপ্রিম কোর্ট সেক্রেটারিয়েট আপনার কোনো আপত্তি ছিল না, আপনি সেটা বাতিল করেছেন। এমনকি জুলাই সনদটা আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। কারণ হচ্ছে যে একটা কৌশল এখানে বিএনপি নিয়েছে, যে লিপ সার্ভিসিং দেব, আমরা বলবো যে আমরা এটা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু আমরা এটাকে যথেষ্ট পরিমাণ, যেটাকে বলি যে জুলাইকে আমরা ঝুলিয়ে দেব, ঠিক আছে, মানে জুলাই সনদ ইত্যাদিকে ঝুলিয়ে দেবো। এটাকে ওই যেটাকে বলে যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, এরকম রিফর্ম ডিলেইড, রিফর্ম ডিনাইড, সেই কৌশলে কিন্তু তারা যাচ্ছে। আদারওয়াইজ 2টা অধিবেশন হয়ে গেল, যেটা হওয়া উচিত ছিল টপমোস্ট প্রায়োরিটি, সেটার দিকে কিন্তু তারা যায় নাই। কিন্তু প্রধানমন্ত্রীর এক ধরনের পিআর স্ট্র্যাটেজি কিংবা ওনার ব্যক্তিগত ইমেজ দিয়ে বিএনপি সরকার চালানোর চেষ্টা করছে। ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, দলের মহাসচিব, বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি ইলেকশনের আগে গণভোট নিয়ে কী বলেছেন তাকে আমরা শুধু সেটা স্মরণ করিয়ে, মানে আমরা বলবো যে আপনি সেটা স্মরণ করেন। আপনি বলেছেন যে গণভোটে তো না দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমরা তো গণভোটের পক্ষে। তাহলে
আপনারা সবাই যদি গণভোটের পক্ষে হন, বিএনপি যদি গণভোটের পক্ষে হয়, সরকার যদি গণভোটের পক্ষে হয়, জুলাই সনদের পক্ষে হয়, তাহলে এখন তর্কটা কি নিয়ে? তাহলে এখন আপনার বিরোধী দল অস্থিতিশীল করতে চাই, কথা বলতে হচ্ছে কেন? আমাদের সাথে আপনাদের মিলছে না কেন? আপনি আবার নতুন করে সংশোধনী কমিটি আনতে হচ্ছে কেন? যেটা কিনা সেটেল জিনিস, আপনি সংস্কার পরিষদ করবেন গণভোটের মধ্যে দিয়ে, এটাই হচ্ছে রায়। না, এর বিপক্ষে যে তারা এই যুক্তি দেয়, আপনি তো সংসদের উপরে ছেড়ে দিয়েছেন। সংসদীয় গণতন্ত্র এখন চলমান। এখন সংসদে 2/3 তাদের সংখ্যাগরিষ্ঠ তারা। এখন তারা যদি এই সিদ্ধান্ত তাদের মতো করে বাস্তবায়ন করে, তখন আপনাদের কি বলার আছে, কি করার না, আছে? তারা তাদের মতো বাস্তবায়ন করতে পারবে না। তারা তাদের মতো সরকার পরিচালনা করবে। 2/3 তারা পেয়েছে, তাদের দলীয় ম্যানিফেস্টো মানুষ পছন্দ করেছে অ্যাকর্ডিং টু দেয়ার ক্লেইম। তাদের ম্যানিফেস্টো জনগণ পছন্দ করেছে, তাদেরকে ভোট দিয়েছে, তারা আগামী 5 বছর সরকার পরিচালনা করবে, তারা তাদের মতো করে করবে। ভুল হোক ঠিক হোক, সাফল্য ব্যর্থতা, মানুষ সেটা মূল্যায়ন করবে। এটা হচ্ছে এই বিষয়। কিন্তু জুলাই সনদ এবং গণভোট, এটা তো আপনি আপনার মতো করতে পারবেন না। এটা যেভাবে বলে দেওয়া আছে, যেভাবে জনগণ রায় দিয়েছে, সেই রায় আপনাকে সেটা অনুগামী থাকতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন সংসদীয় গণতন্ত্রের একটা প্রধান কথা হচ্ছে জনগণ হলো সমস্ত কিছুর মালিক, আমাদের সংবিধানে এটা বলে দেওয়া আছে যে এই রিপাবলিকের মালিক হচ্ছে ভোট দিয়েছে জনগণ। তাদের ভোট দিয়েছে সরকার করার জন্য, কিন্তু সেই জনগণ তো গণভোটও ভোট দিয়েছে। জনগণ তো 2টা ভোট দিয়েছে। তো 2টা ভোটে এখন জনগণ কি দেখতে পাচ্ছে? সাধারণ, যেমন আমরা যখন এলাকায় গিয়ে, গ্রামের মানুষ তো আমাদের মতো এত জটিল তর্ক বুঝে না, তারা কিভাবে কথাটা বলে? তারা বলে যে ভাতিজা 2টা ভোট দিচ্ছি, একটা ভোট দিছি একটা সাদা কাগজে, তোমরা বলছো যে মার্কায় ভোট দিবা, আর একটা লাল ব্যালটে ভোট দিতে বলছো, রঙিন ব্যালটে ভোট দিতে বলছো, দিছি। রঙিন ব্যালটে হ্যাঁ দিছি, আর সাদা ব্যালটে আমার মার্কায় দিছি। তো মার্কায় ভোট দিছি, সরকার হইছে আর হইছে, বিরোধী দল হইছে। রঙিন ব্যালটে যে ভোট দিলাম, এটা কি হইলো? এটার ফল কোথায়? মানে সে যেভাবে দেখে যে তার সাদা ব্যালটে ওই সিল মারার একটা রেজাল্ট সে পেয়েছে, সে একটা সরকার পেয়েছে, সে একটা বিরোধী দল পেয়েছে, কিন্তু সে যে রঙিন ব্যালটে ভোট দিল, এটার তো কোনো আউটকাম সে পাচ্ছে না। ঠিক আছে, এটা সে তার মতো করে সহজ ভাষায় বলে। অর্থাৎ সে বলে যে এই যে পরিবর্তনগুলো হওয়ার কথা, হাসিনা স্টাইলে আমরা চলবো না, হ্যাঁ, সেগুলো যে হওয়ার কথা, সেগুলো তো হচ্ছে না। পুলিশ এখনো আগের মতো আছে, কিংবা আপনি আপনার দলের সংরক্ষিত এমপিদের বিরোধী দলীয় এমপি আসন হস্তক্ষেপ করার জন্য ঢুকিয়ে দিচ্ছেন, মানে ওভারসি করার জন্য, যেটা আবার সরকারি দলের এমপিদের ওখানে তারা এটা করছে না। এরকম জিনিসগুলো তো দেখতে পাচ্ছে। দলীয় প্রশাসক বসাচ্ছেন, অনেকগুলো জিনিস, বা চাঁদাবাজি আগের মতো আছে, প্রশাসন এখনো মানে দলের কথায় ওঠে বসে। এই জিনিসগুলো তো মানুষ প্রতিদিন দেখতে পাচ্ছে, আগের মতোই আছে। তখন তার বক্তব্য হচ্ছে, তাহলে যে রঙিন ব্যালটে ভোট দিলাম, এটা নিয়ে বিএনপি সরকার কি করলো, বা তোমরা কি করলা যারা রাজনীতি করো? ঠিক আছে, তো এখন আপনি বলছেন যে মানুষ তো বিএনপিকে ভোট দিয়েছে, অবশ্যই মানুষ বিএনপি ভোট দিয়েছে, আপনি সেটা নিয়ে আপনি দলীয় ইশতেহার বাস্তবায়ন করেন, আপনি সরকার পরিচালনা করেন না। কিন্তু আপনি যে দলীয় আপনি রঙিন ব্যালটের কথা বলছেন, ব্যাপারটা কি এরকম সিম্পল? সাধারণ মানুষকে এই রঙিন ব্যালটে যে এইগুলো বাদ হয়ে যাবে, এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, পুলিশ ভালো হয়ে যাবে, প্রশাসন ভালো হয়ে যাবে, সব মানুষের পক্ষে চলে আসবে, থানায় ঘুষ নেওয়া হবে না, এই জিনিসগুলো জুলাই সনদের মধ্যে আছে, এটা কি মানুষ বুঝতে পারছে? এক্স্যাক্টলি এই আকাঙ্ক্ষা থেকেই মানুষ আপনি আমি যেভাবে বুঝি, তারা হয়তো সেভাবে বোঝে না, কিন্তু এক্স্যাক্টলি এই আকাঙ্ক্ষাগুলো থেকেই তারা জুলাই সনদের বা গণভোটের পক্ষে গেছে। তারা একটা ইম্পার্শিয়াল পুলিশ দেখতে চায়, তারা একটা মানে ফাংশনাল আমলাতন্ত্র দেখতে চায়, যেখানে তারা যে সরকারি অফিসে, ভূমি অফিস বলেন, বিভিন্ন অফিসে গেলে হয়রানি যে হয়, সেটা আর হবে না। তার কারণ আপনার তো এখানে জনপ্রশাসন সংস্কারের প্রস্তাব আছে, আপনার তো এখানে পুলিশ প্রশাসনের সংস্কারের প্রস্তাব আছে সবগুলো, কিংবা আপনি ধরেন আদালতে আপনার বারান্দায় ঘোরাঘুরি, এটা তারা করতে হবে না। ওই যে হাইকোর্টের যে আপনার বিভাগীয় বেঞ্চ, এটা মানে কি যে আপনি ঢাকায় আসতে হবে না, বিচার আপনার কাছে যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো মানুষ তার মতো করে ইন্টারপ্রেট করে, কিন্তু তার প্রতিদিনকার লাইফে সে দ্রব্যমূল্যের পরিস্থিতি কি, পুলিশের ব্যাপারটা কিরকম, বিদ্যুতের কি অবস্থা, গ্যাসের কি অবস্থা, এগুলো দেখে সে বোঝে পরিবর্তন হয়েছে কি হয় নাই। তো সেটা সে পরিবর্তনের ম্যান্ডেট কিন্তু সে আলাদা করে দিয়েছে। সে কিন্তু বলে নাই যে তোমাকে ভোট দিলাম, এবার তুমি যেভাবে করবা সেভাবেই। সে দুটো জিনিস আলাদা করেছে, একটা তোমাকে সরকার বানাইছি, আবার একটা আমি রঙিন ব্যালটে ভোট দিয়েছি। কারণ রঙিন ব্যালটের যে আউটকাম, সেটা কিন্তু সে পাচ্ছে না। এটা মানুষের একটা বড় কনসার্ন। ডাক্তার রাকিব আল হাসান, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, এবং তারা বারবার বলছে যে জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে তারা সমস্ত কিছু পালন করবেন। এখন জামায়াত এবং অন্যান্য দল তারা অভিযোগ করছে বিএনপি নির্বাচিত হওয়ার পর নিজেদের অবস্থান বদলে ফেলেছে, এবং তারা জুলাই সনদের ভুল ব্যাখ্যা দিচ্ছে। সরকার ও বিরোধী দলগুলোর মধ্যে এই যে আস্থার সংকট, এইটা দূর করতে সরকার কি কোনো পদক্ষেপ নিবে? আর একটা প্রশ্ন হচ্ছে যে জামাত বলছে যে বিএনপি 31 দফার প্রথম দফা ভঙ্গ করেছে। বিএনপি সরকার কি এই অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দিতে পারবে? বিএনপি কি তাদের যে 31 দফা, সেই দফা বাস্তবায়ন করছে? এখন এখানে অনেকগুলা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এবং এই ইস্যুগুলো যে দাঁড়াচ্ছে, এগুলোর মধ্যে আপনি যেটা বলছিলেন যে ট্রাস্টের একটা বিশাল ঘাটতি রয়েছে। তো সেই ট্রাস্টটা আসলে আমি মনে করি যে ট্রাস্টটা এখন থেকে না। ধরেন যে জুলাই সনদটা স্বাক্ষরিত হয়েছিল, সেই জুলাই সনদটা স্বাক্ষরিত হওয়ার পরে 13 নভেম্বর 2025 সেখানে আপনি যে জুলাই সনদ বাস্তবায়ন যে অধ্যাদেশটা দিলেন, তো সেখানে আপনি ধরেন নোট অফ ডিসেন্ট থাকবে না, সেখানে অনেক কিছু থাকবে না। তো সেটাই তো আমি মনে করি যে সবার আগে সেটা প্রতারণার দলিল। সে আনলাকি 13 তো আপনি আনলাকি জুলাই সনদ করে ফেললেন। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, ধরেন
যে যে জুলাই তখন কিন্তু প্রশ্নটা আসছিল যে সংবিধান বিষয়ে কোনো অধ্যাদেশ কি রাষ্ট্রপতি জারি করতে পারেন কিনা, কারণ আইনের ব্যাপারগুলো হচ্ছে ধরেন আপনি 24-এর পরবর্তী সময়ে হঠাৎ করে কিন্তু আমরা নাজিল হই নাই, তো আমাদের কিন্তু পুরাতন যে ধারাটা সেই ধারাটা একটা কন্টিনিউশন রাখতে হবে, একটা মিনিমাম প্রসেসের মধ্যে যেতে হবে। তো আমি মনে করি যে এখানে ইভেন আমি গণভোটটাকে প্রসেসে মনে করি না, শুরুর দিন থেকে আমি এটার বিরোধী ছিলাম, মানে যে প্রসেসে ওরা করছে এটা। তো গণভোটের শুরু থেকে বিরোধী ছিলেন? আমি গণভোটের যে প্রসেসে গণভোটটা করা হয়েছে সেটার প্রসেসে আমি শুরুর দিন থেকে বিরোধী ছিলাম, আমি অন্তত পার্সোনালি ছিলাম। এবং আপনাকে আরেকটা মজার কাহিনী বলি এখানে, সেটা হচ্ছে ধরেন যখন গণভোট প্রশ্নে যখন আলোচনা হচ্ছিল ঐকমত্য কমিশনে, তখন বিএনপির এখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন প্রতিপক্ষ যিনি ডিল করেছিলেন জামাতের অ্যাডভোকেট শিশির মনিরকে। তিনি বলেছিলেন দেখেন যে আমরা যে সংস্কার চাই, ডেফিনেটলি জনগণও মোরাললেস এগুলো সংস্কারগুলো চায়, কিন্তু ধরেন আমরা এখন এই মুহূর্তে যদি জনগণের এটা যদি আমরা নিজেরা ডিসাইড করে ফেলি, আমরা যদি চাপিয়ে দিই জিনিসটা আসলে ওভাবে যাচ্ছে না, তাহলে আমরা একটা কাজ করি, আমরা শুরুতে একটা গণভোট করি এরকম যে সেটা হচ্ছে জনগণ সংস্কার চায় কিনা, হ্যাঁ না না। তো এখানে দেখেন এখানে 84টা কিন্তু প্রস্তাব, আমি ওই প্রসঙ্গে আসতেছি। তো জনগণ চায় নাকি না, তো যদি জনগণ চায় তখন আমরা এই বিষয়গুলো তো এখন আমরা যেখানে আলোচনা করতেছি সেই একই সেম বিষয়গুলো তো আমরা পার্লামেন্টে আলোচনা করতে হবে। তখন পার্লামেন্টে আলোচনা করার পর তখন একটা রেগুলার প্রসেস, যেটা সঠিক প্রসেস, সেই প্রসেসটা মেনটেন করে আমরা তখন গণভোটে যাই। এই প্রস্তাবটা কিন্তু তিনি দিয়েছিলেন, তো যখন এটা কিন্তু তখন ওনারা রাজি হননি। মানে তখন 3বার ভোট অনুষ্ঠিত হবে? এখনো কিন্তু আপনার লাগবে একবার জনগণ, এখন আরেকটা গণভোট আপনার লাগবে, আমি আসতেছি এই প্রসঙ্গে কেন লাগবে। তো তখন হচ্ছে ধরেন তখন কিন্তু রাজি হয়নি, কিন্তু যখন ওই সংবিধান সংস্কার কমিশনে যখন বিএনপি শপথ নেয়নি তখন কিন্তু আবার মোরাললেস ওই টোনেই তখন শিশির মনিরা কথা বলা শুরু করছিলেন। কারণ কি আপনাকে বলেন না, এই গণভোট কি বিএনপির প্রস্তাবনা ছিল না? গণভোট তো না, যেটা হলো এটা বিএনপির একটা প্রস্তাবনা ছিল না, এটা তো ওই কমিশনে চাপিয়ে দিল গণভোট করতে হবে এই বিষয়গুলো। কেন লাগবে এটা? কারণ হচ্ছে ধরেন এখানে যে 84টা, আপনি আমার পয়েন্টটা বোঝেন, এখানে 84টা টোটাল সংস্কার প্রস্তাব, তার মধ্যে 36টা হচ্ছে কি এক্সিকিউটিভ, যে 36টাতে মানে কোনো গণভোটের প্রয়োজন নেই। মূলত হচ্ছে ধরেন 48টা যে মানে সংবিধান রিলেটেড, এগুলোতে মূলত গণভোট লাগবে, কারণ সংবিধান আপনি চেঞ্জ করতে হলে আপনার 2-3 গণভোট হওয়ার পরে গণভোট লাগবে, কারণ মৌলিক বিষয় রয়েছে এখানে অনেক কিছু। তো এই 48টার মধ্যে 30টার মধ্যে কারো কোনো দ্বিমত নাই, এই 18টার মধ্যে মোট ঝামেলাটা নোট অফ ডিসেন্ট গুলা। তখন এই নোট অফ ডিসেন্ট গুলা এক পক্ষ বলছে যে গণভোটে গেলে নোট অফ ডিসেন্ট থাকবে না, আরেক বছর থাকবে, তাহলে আমরা গণভোটে দিই। কিন্তু শুরুর দিন থেকে ইভেন শুধু তাই না, স্বাধীন মালিক সহকার আরো অন্যান্য যারা বিজ্ঞ, যারা সংবিধান বিশেষজ্ঞ, তারাও একই কথা বলেছেন যে আমরা একটা প্রসেস মেনটেন করে যাই, কারণ যেখানে আপনার পার্লামেন্ট নাই সেখানে আপনি কনস্টিটিউশন স্থগিত করেন নাই, তাহলে আপনি গণভোট কোন প্রসেসে যাবেন? তো সুতরাং এই প্রসেসে কিন্তু শুরুর দিন যাবেন, আমরা সেই প্রসেসটা শুরুর দিন থেকে বিরোধী করে আসছিলাম, কারণ এই বিরোধী কন্ট্রোভার্সি তৈরি হবে, এখন তৈরি হচ্ছে। এবার আপনাকে বলি যে আরেকটা গণভোট কেন লাগবে, যেটা বিএনপি আগে প্রস্তাব দিয়েছিল, কেন লাগবে? ঐকমত্য কমিশন থেকে তো আমরা এটা জানলাম যে এই প্রস্তাব বিএনপির পক্ষ থেকেই ছিল, একটা গণভোটে যাওয়া হোক, যেহেতু নোট অফ ডিসেন্ট সবচেয়ে বেশি বিএনপির ছিল, সেই কারণে তারা কোনো সমাধানে পৌঁছাইতে পারেনি। তো ঠিক আছে, সালাউদ্দিন সাহেব শুরুতেই প্রস্তাবটা দিয়েছিলেন যে আমরা প্রথমে একটা গণভোট করি, জনগণ চায় কি চায় না, হ্যাঁ বা না, শুরু হ্যাঁ না। কারণ এই বিষয়গুলো আপনার ধরেন এখন যদি আমি কথার কথা হাইপোথেটিক্যালি আপনাকে যদি বলি যে ধরেন বিএনপি গণভোটে যেভাবে আছে সেটাই আবার বাস্তবায়ন করবে, কিন্তু বিএনপি চাইলে পারবে না, কারণ অনেক কিছু আছে আমাদের কনস্টিটিউশনের মৌলিক জিনিসকে ভায়োলেট করে, সেই মৌলিক জিনিসগুলো ভায়োলেট করলে এগুলো আবার গণভোটে এখানে আবার গণভোট দিতে হবে। এক নম্বর বলি আপনাকে ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা লাগবে, তারপর হচ্ছে কি আপনার এই যে হাইকোর্ট ডিভিশনটা আপনার বিভাগীয় পর্যায়ে নিয়ে যাচ্ছেন, অনেকগুলোতে লাগবে, অনেকগুলো আবার লাগবে। তো সুতরাং এটা আবার যেন লাগবে, তখন কিন্তু এই ইঙ্গিতটা কিন্তু সালাউদ্দিন সাহেব দিয়েছিলেন, কিন্তু এটা প্রতিপক্ষের মানে নাই। কেন মানে নাই? এই যে আজকে যে মির্জা ফখরুল ইসলাম কথাটা বলেছেন যে ক্ষমতা যাওয়ার হাতিয়ার, তখন এরকম একটা ভাইব তৈরি হয়েছিল যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, ক্ষমতা আসতে গেলে তখন তো আমি সবকিছু করে ফেলবো, তখন আর বিএনপি দরকার লাগবে না। তো এই একটা ওভার কনফিডেন্সের কারণে তখন এটা ওরা বাধা দেয় নাই। ইভেন তাদেরকে যারা গাইড করেছেন, আলিয়াজ বলেন, আসিফ নজরুল বলেন, হোয়াট এভার, যারা বদরুল মজুমদার বলেন, তখন তারাও তাদেরকে এটাকে ক্লিয়ার করে নেই। এই হচ্ছে মোট কনফিউশনের জায়গা। এখন আসে এখনকার বাস্তবতা যে প্রেক্ষাপটে যে মানে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে বিএনপি বলেছে বিএনপি জুলাই সনদ অক্ষর অক্ষর পালন করবে, স্বাক্ষরিত জুলাই সনদ নোটেড। তো স্বাক্ষরিত জুলাই সনদ যদি অক্ষর অক্ষর পালন করে, তো স্বাক্ষরিত জুলাই সনদের মধ্যে বিএনপিতে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছেই, তো বিএনপিতে কিছু যায় আসে না। আর এটার জন্য তো ধরেন এখন আপনার সংবিধান সংস্কার কমিশন যেটা আপনি বলছেন, তখন যে আদেশটা দিয়েছিল এটাকে আইনের ভাষা বলে ভয়েড অফ ইনিশিও। তো ভয়েড অফ ইনিশিও জিনিসটা সেটা হচ্ছে ধরেন যে জিনিসটা শুরু থেকেই লিগ্যাল, এটা পরে করলেই লিগ্যাল হবে না। এই জিনিসটাই পরিষ্কার আমরা বুঝলাম না। বিএনপি বলছে যে অক্ষর অক্ষরে পালন করবে, কিন্তু স্বাক্ষরিত জুলাই সনদ, আচ্ছা স্বাক্ষরিত জুলাই সনদে এখন নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তাদের সেই কারণে তাদের সেটা বাস্তবায়ন করা লাগবে না।
তাই তো হয়, মানে এটা মিনিং তো তাই, স্বাক্ষরিত জুলাই সনদ যদি সে অক্ষরিত করে পালন করে, কারণ তার নোট অফ ডিসেন্ট আছে, তাইলে পালন করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে যে বললেন যে এটা আসলে আমরা সংসদ যেন বসে একটা ভোট যেন হয়, হ্যাঁ, সেই বলবেন কারণে না, আমরা সেই আস্থাটার জন্য তারা গণভোটে তখন গিয়েছিল। Right. এখন আমি আপনাকে প্রশ্ন করি, ধরেন এখানে 48টার মধ্যে আপনি 4টা পয়েন্টে ভাগ করলেন না, যে 48টার মধ্যে তো আমাদের গণভোট হলো, 48টাকে আপনি 4টা ভাগে ভাগ করলেন, তো 4টার মধ্যে ধরেন আমি তো 30টা তো কোনো কনফিউশন নাই, জি, জি। বাকি 18টার মধ্যে 6টা না বিএনপি নোট অফ ডিসেন্ট আছে, বাকি 12টা তো বিএনপি মানে। জি। এখন ধরেন তাহলে আমি কি ভোটটা চাবো? ম্যাক্সিমাম তো ধরেন সেখানে 75% চায়, 25% চায় না। আবার কিছু কিছু জিনিস ধরেন সে চায় কিন্তু ফরম্যাটটা নিয়ে তার আপত্তি আছে, যেমন ধরেন উচ্চ কক্ষ সে চায় কিন্তু ফরম্যাটটা নিয়ে তার আপত্তি আছে। তারপরে কমিশনগুলো নাকি নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে তার, আমি ডিটেলসে যাচ্ছি না। তো সে জায়গায় তাহলে সে কিভাবে যাবে, কারণ তার তো গণভোটে যেতেই হয়েছে। আর ধরেন তখনকার এই যে মানে ঐকমত্য কমিশন, আমি সবচেয়ে বড় কালপিট বলবো এই ঐকমত্য কমিশনকে, কারণ তারা এই জিনিসটা খোলাসা করেনি। এখানে যে আইনের মারপ্যাচ রয়েছে, সংবিধান রিলেটেড যে মারপ্যাচ রয়েছে, তারা এটা খোলাসা করেনি, না করে তারা এনসিপিকে বিভ্রান্ত করেছে, জামাতকে বিভ্রান্ত করেছে, বিএনপিটা বুঝে ফেলার কারণে বিএনপি মনে করছে যে এদের পাল্লায় পাড়া দেওয়া যাবে না, যার কারণে তারা এই ভোটে গেল এবং তারা এটা বলছে যে আপনারা ভোট দেন, আমরা আসি। এখন আসি ধরেন সংবিধান যে সংস্কার কমিশন, এটা তো মানে শপথ নেয়নি, বিএনপি ওটাতে যায়নি, এখন সংবিধান সংস্কার কমিটি। আচ্ছা, আমরা এখানে আসবো। আমার পরের প্রসঙ্গটা এটাই, আপনি একটু বলবেন মোস্তফা কামাল, যে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান এটাকে পচা রাজনীতি বিদায় করে গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন এবং প্রয়োজনে রাজপথে ফয়সালা হুঁশিয়ারিও দিচ্ছেন। এখন এই যে বিএনপি এবং জামায়াত তারা যে দীর্ঘদিন একই সাথে পথ চলছে, দীর্ঘ সংগ্রাম লড়াই তারা করেছে, এখন এই যে জুলাই যে ঐক্য, সেই জুলাই ঐক্যে আপনি কি পরিষ্কার ভাঙন দেখেন নাকি এখনো ঠিক জায়গায় আছে বলে মনে করেন? ঠিক ভাঙ্গন না হলো একটু চোখ টিপে টিপে দেখি এইভাবে সকালে তারা যেই টোনে কথা বলেন, দুপুরবেলা ঠিক ওই টোনে বলেন না, সন্ধ্যাবেলায় আরেক টোনে কথা বলেন, অর্থাৎ কোলাকুলিও করেন, গলাগলিও করেন, গালাগালিও করেন। তো এর মধ্য দিয়ে যাদেরকে আমরা, আপনার শিরোনামও ছিল যে সাধারণ জনগণ, তাদেরও তো একটা বুঝ জ্ঞানের বিষয় আছে। তারা এতটুকু বুঝে নিচ্ছে গত এই 4 মাসে বিশেষ করে, যে এই রাজনীতিবিদরা সকাল সন্ধ্যায় যেগুলো বলেন একটাও মনের কথা না, এগুলো মুখের কথা। আবার এই ধরনের তথ্য জানতে আমাদের গণমাধ্যম কর্মীদের আগে অনেক পরিশ্রম করতে হতো, যে রাতে কে কোথায় বৈঠক করেছেন, পার্টি অফিসে বৈঠকে কি আলাপ হয়েছে, অথবা অন্য এলাকায় বৈঠকে কি আলাপ হয়েছে। এই তথ্যগুলো এখন বেশ সহজ হয়ে যাচ্ছে, আমাদের এত খাটাখাটনি করতে হয় না। কিভাবে? নেতারাই কিন্তু বলে দিচ্ছেন, 2 দলের নেতারা। আচ্ছা, কেউ বলছেন যে আমরা একটু চাতুরি করেছিলাম, কৌশল নিয়েছিলাম, এই জন্য হো হো করেছিলাম। তো জনগণ অপেক্ষায় থাকছে যে সন্ধ্যাবেলায় আপনি আবার কোন চাতুরিটা করেন, অর্থাৎ আপনার কথায় বিশ্বাস করা যায় না। এই জনগণ, যাদেরকে সাধারণ জনগণ বলছি, এরা প্রকারান্তরে দিনে দিনে কিন্তু অসাধারণ হয়ে যাচ্ছে। নেতাদের এই সব আচরণ, এইসব দিনে 3 বেলা কথাবার্তায় তারা মোটামুটি মহাশয়, অর্থাৎ অনেক শয়, তারা অনেক সহ্য করছে, আবার তামাশাও দেখছে। আপনি একটা বিষয় তো একদম পরিষ্কার, সনদ আর মসনদ, অর্থাৎ আপনি মসনদের ফয়সালাটুকু কিন্তু গ্রহণ করেছেন 50-51 ভোট দিয়ে, যে এটা দিয়ে মসনদে যাওয়া যাবে। আর সনদের ফয়সালা হচ্ছে 69 থেকে 70-এর মধ্যে শতাংশের মধ্যে। তাহলে আবার বাস্তবতা হচ্ছে মসনদে বসে গেলে সনদের কথা আর মনে থাকে না। আর এবার একদম তারা পরিষ্কার করে ফেলেছেন যে ওইসব সনদ অথবা জুলাইয়ের চেতনা বা জুলাইয়ের সনদ, এগুলোতে আমরা পরিস্থিতি বুঝে একটু হো হো করেছিলাম। আর তার আগে কথা ছিল 2 দিনে ভোটটা হওয়া, ভিন্ন ভিন্ন তারিখে। তখনও তারা ভালো যুক্তি দিয়েছিলেন, রাজনীতিবিদদের কাছে বরাবর চমৎকার চমৎকার যুক্তি থাকে, যে দেশের অবস্থা ভালো না, অর্থনীতির অবস্থা খুবই খারাপ, একদিনে করলে খরচটা একটু কমেও যাবে, যুক্তি বড় করা। পরবর্তীতে কি জানালেন যে না, ওইটা ছিল আমাদেরও একটু চালাকি। তো আপনি চালাকি করতে করতে এমন একটা দশায় চলে যাচ্ছেন যে এখনো যেগুলো বলছেন এগুলো খাঁটি কথা কিনা, নাকি 2 দিন পরে আবার আরেকটা বলবেন। তো আবার সনদের প্রশ্নে আপনি গোজামিল রেখে দিলেন। তাতে একটা বিষয় কিন্তু স্পষ্ট, ডাক্তার রাকিব যেটা বললেন, যে ঐকমত্য কমিশনও একটা ফয়সালা দেয়নি, তারাও একটা গোজামিল করেছে। সমান্তরালে এই তথ্যও কিন্তু প্রকাশ পায় যে রাজনৈতিক দলগুলো কিছুদিন পরে 3 কিসিমের কথা বলবে, যে কারণে তাদেরও একটা চাপ ছিল। আবার তারা আরেকটা যেটা চাতুরি করেছেন, সবাই করেছেন কম বেশি, নাম দিয়েছেন ঐকমত্য, তো অর্থাৎ একমত হওয়া। তো একমতের ইমামতিতে দেখা গেছে তারা জনগণের সাথে আরেকটা ব্লাব দিয়েছেন। ডক্টর ইউনূস তার এক প্রতিক্রিয়া বলেছেন যে এরা সামনে আসলে যেটা বলে, যমুনার থেকে বের হয়ে গিয়ে আর একটা বলে, ঠিক বটগাছের নিচে ফটো সেশনটা করার পর কেউ পল্টনে গিয়ে একটা বলে,
কেউ মগবাজারে গিয়ে আর একটা বলে, আবার পরদিন বসে হাসে, খুব একটা ফটো সেশন করে গোল হয়ে ছবিটা দেয়। তারা সম্ভবত ক্যামেরার ফাংশনে ভালো বোঝেন, যে একদম চ্যাপ্টা হয়ে দাঁড়ালে সবার ছবি আসবে না, হাসিটা ঠিকভাবে বোঝা যাবে না, বটতলাটায় খুব গোল হয়ে বসেন। এই চাতুরিটা তারা নিজেরা নিজেদের সাথেও করেছেন, কারণ তারা তো প্রত্যেকে খুব চেনা জানা, কেউ মঙ্গল গ্রহ থেকে আসে না। তারা একসাথে আন্দোলন করেছেন, এক পক্ষ আরেক পক্ষকে চেনেন। আবার কথামালার রাজনীতিতে গিয়ে বা অতিকথন করতে গিয়ে অথবা কথার পণ্ডিতি করতে গিয়ে, আর আমাদের কুমিল্লা অঞ্চলে বলে মুখ পণ্ডিতি করতে গিয়ে তারা বলে ফেলছেন যে এটা ছিল একটা জাতীয় প্রতারণার দলিল। তো তাহলে ওই জায়গায় থাকেন। ঠিক দ্বিতীয় বাক্যে বলছেন অক্ষরে অক্ষরে পালন করবো। তো প্রতারণাটা আবার অক্ষরে অক্ষরে আপনি পালন করবেন কেন? এই কথাগুলো তো ইংরেজিতে বলেন নাই, বাংলায় বলেছেন। অতএব গ্রামগঞ্জের মানুষও কিন্তু এগুলো বুঝতে অভ্যস্ত। আর এমনিতে একটা কথা আছে যে পলিটিশিয়ানদের কথায় বিশ্বাস নাই, এটা কিন্তু এই 24 পরবর্তীতে তারা আনুষ্ঠানিকভাবে আবারও জনগণকে জানান দিয়ে দিলেন যে জনগণ আসলেই মহাশয়। তারা সহ্য করতে করতে এত মহাশয়, তো তখন তারা সমান্তরালে এটা বোঝে যে এখন এই মসনদের যে কাঠামো, এখানে কিন্তু ঐকমত্য একটা আছে, ত্রিদলীয়। কিভাবে? যে বিএনপি সরকারে থাকবে, প্রধানমন্ত্রী তাদের, জামাত ইসলামী বিরোধী দলে থাকবে, বিরোধী দলটা তাদের, আর আওয়ামী লীগের একজন থাকবেন মহামান্য রাষ্ট্রপতি। আচ্ছা, অর্থাৎ ত্রিদলীয় একটা ঐকমত্য কিন্তু এখানে আছে। একটা রসায়ন বলেন আর কেমিস্ট্রি বলেন, এই বোঝাপড়া কিন্তু মাশাআল্লাহ অত্যন্ত ভালো তাদের মধ্যে। আওয়ামী লীগকে জেনে শুনে বুঝিয়ে রেখে দেওয়া হ্যাঁ, আয়ত্তে রাখলেন, অসুবিধা কি? এটাও তো একটা নতুনত্ব। বাংলাদেশে কোনো দৃষ্টান্ত যদি একবার তৈরি হয় সেটা চলতেই থাকে। আপনি মহামান্যের বক্তব্যগুলো শোনেন তো, এক একটা কোনোটা জামাতে ইসলামের চেয়েও করা, বিএনপির চেয়েও করা। যে জুলাইতে কি হয়েছিল, বিএনপি জামাতে ইসলামও এত কঠিন করে বলতে পারেন না, মহামান্য যত কঠিন করে বলেন। তো আবার মহামান্যকে নিয়ে হেন তাচ্ছিল্য নাই, যেটা এই দুই দল মাঝে মধ্যে না করছে। এখানে চোখ টিপাটিপির একটা বিষয় আছে। এমনটা যদি হয়ে থাকে যে মানে দুই দলেরই এই পক্ষে এই বিষয়ে সায় আছে, সায় আছে যে রাষ্ট্রপতি তিনিই থাকুক, দুই দলই চায়। হ্যাঁ, যে আমরা একটা এনসিপিও চায়। নমুনায় মাঝে মধ্যে মনে হচ্ছে আধা বেলা চায় আধা বেলা চায় না। তো এখন কিভাবে সেটা? লাঞ্চে চাই, ডিনারে চাই না। হ্যাঁ, যে আওয়ামী লীগের একটা বাজার আছে, কিন্তু মার্কেটিং আছে, যে কারণে শেখ হাসিনা চট করে আসবেন বললো সবাই কিন্তু কাঁপন ধরে যায় সবার মধ্যে। পরক্ষণে বলেন যে না, সম্ভব না আসা। তো ওখানেও আপনি দেখেন গোজামিল ঐকমত্য, বরং ওখানে একটা চমৎকার ঐকমত্য আছে। আমরা তো ঐকমত্যে আসতে পারি না ফাংশনালি। সরকার শেখ হাসিনাকে অনেক কষ্ট করে ধরে নিয়ে আসতে চায়, অনেক লাল বার্তা দেয়, এটা দেয় সেটা দেয়। আবার শেখ হাসিনা নিজেও আসতে চায়। তার মানে তো ঐকমত্য আছে যে আমারে ধরার জন্য সেখানে ঐকমত্য আছে যে আমারে ধরার জন্য এত কষ্ট করার দরকার নাই, আমি আসতেছি। আবার তাদের পক্ষতে বলা হয় যে আসতে দেব না। তো আপনি খরচপাতি করে আনতে চান, আবার উনি নিজে আসতে চান, আপনি আবার বলছেন আসতে দেব না। মাঝে দিয়ে অর্থাৎ নির্বাচনের আগে একদিন একটা গুজব রটল, যিনি যেদিন বললেন যে ভয় নাই, চট করে চলে আসবো, তার সম্ভবত 3 দিন পরে একটা গুজব রটল যে কুমিল্লার আখাউড়া সীমান্ত দিয়ে নাকি উনি আসছেন, মোটামুটি সীমান্ত ঘেঁষে গেছেন। এনসিপির নেতারাও কিন্তু লাঠিসোঁটা নিয়ে ওইদিকে রওনা হয়েছে। তো ওই সীমান্তে আটকাতে গেলে ব্রাহ্মণবাড়িয়া যে বাহিনী আছে, আর কাউরে লাগে না কিন্তু। জি জি, ব্রাহ্মণবাড়িয়া কিন্তু টেটা ওই অঞ্চলে তারা নিজেরাই একটা দেশ, তারা শুধু একটা জেলা না, তারা একটা দেশ। তো এই যে সার্কাসগুলো করছেন, এই বিনোদনগুলো দিচ্ছেন, এগুলো যাদের জীবন গেছে, শহীদ হয়ে গেছেন, যারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের কলিজায় কত আঘাত করছেন নিজেরা যদি একবার উপলব্ধি করতে পারতেন। তো সেই সিলসিলা মোতাবেক এখন যেটা হচ্ছে, আপনি দেখেন এই জুলাই অত্যন্ত স্পর্শকাতর। ওই জুলাইতে যে স্লোগানগুলো হতো একটা ফরম্যাটে, আমি কে তুমি কে, এটা ওইটা, কে বলেছে উনি উনি উনি, ঠিক এই জুলাইতে এসেও একই তারিখ 14 তারিখ, ওই জুলাইতেও 14 তারিখে কিন্তু এইবারের জুলাইতে তারিখটাও দেখেন কিভাবে মিলে গেছে, 14, 15, 16। ওই সময় একটা স্লোগান কারেকশন করতে লাগছিল 3 দিন। প্রথমে ছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। একদিন পরে তারা দেখলো যে এটার একটু আপডেট করতে তাদের 2 দিন লাগছে, যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আর এবার কিন্তু একদিনে 3 স্লোগান কমপ্লিট। তার মানে ম্যাচুরিটি এসেছে। কে বলেছে এবার প্রথম দিনে এসে গেছে। হয়তোবা রাজাকার আসে নাই, পোল্ট্রি এসেছে, শব্দের একটু হেরফের। তাহলে আপনি সিলসিলা বলেন আর তাসিল বলেন,
আর সোজা বাংলা যদি খাইসলত বলেন, আমরা তো একই জায়গায় আছি, মানুষ তো এগুলো দেখছে। আপনি যখন মার্কেটিং করবেন রাজনীতিতে মার্কেটিং এর বিষয় থাকে, রাইট। কে কার মতো করে কোন আইটেমটা মার্কেটে থ্রোয়িং করবে, তো এগুলো করতে গিয়ে আপনারা মাঝে মধ্যে এমন এমন বিনোদন দিচ্ছেন, জি, মানুষ কিন্তু প্রকারান্তরে আপনাদেরকে গালি দিচ্ছে যে আচ্ছা। বললেনটা কি, আচ্ছা। এখন করছেনটা কি, জি। আমরা শুনলাম কি, আপনারা এখন বুঝাচ্ছেন কি। আচ্ছা। এর মধ্য দিয়ে কিন্তু সবার মধ্যে ঐক্য, আপনার শেষ কথা হচ্ছে যে সবার মধ্যে আসলে ঐক্যমত আছে অর্থাৎ- এবং জেনে বুঝে জি, negative তারা কাজে ঐক্যমত সরকারি আছে। দল, বিরোধী দল, মানে সবাই, আমরা আর মামুরা, ওই যে একদিন জি, বলেছিলেন, মামুরা এই আর টকশো- খালুরা, জি, ওনারা এই ভাগ বাটোয়ারাটা ভালো বোঝেন, ভাগও বোঝেন, যোগও বোঝেন, বিয়োগও বোঝেন। না, না। তো এটা কতদিন চলবে? তারা আর মামুরা আর এনসিপি কি? এনসিপি মধ্যবর্তী জায়গায় আছে, এদিকেও তাল মিলাচ্ছে, ওইদিকেও তাল মিলাচ্ছে, নেক্সট মার্কেটিং এ কোন আইটেম দিবে। তবে এই জুলাই কিন্তু বড় মার্কেটিং আইটেম। আচ্ছা। আগামী দিনের রাজনীতিতে কে কার কোন অবস্থান হবে, এই একটা মার্কেটিং লাভে। আমি 1 মিনিটে শেষ করে দেই। যখন অন্তর্বর্তীকালীন সরকার, সর্বশেষ নাম এটা, জি। এটা তো সংস্কার করা নাম। জি, এটার প্রথমে নামটা ছিল ইংরেজিতে কেয়ারটেকার গভর্নমেন্ট। জি, আবার এই শব্দটা থ্রোয়িং হয়েছিল জামাতে ইসলাম থেকে। জি, একটা সময় দেখা গেল যে বিভিন্ন দলও মাঝে মধ্যে ব্যবধান করে তারা এটার পক্ষে বলে, কিন্তু যখন এটা কার্যকরের প্রশ্ন আসলো, দেখা গেল আগের কথার সাথে পরের কথার মিল নাই, একদম রিভার্স কথাবার্তা। জামাতে ইসলামী ওই সময় সেটা মার্কেটিং করতে পারছিল ভালোভাবে, ওইটার বেনিফিটও তারা নিয়েছে। মধ্যবর্তী পন্থায় আবার ধাক্কাও খেয়েছে, আওয়ামী লীগের কাছে গিয়ে তাদের অনেক শক্তি ক্ষয় করেছে। 17 সিট 3 সিটে চলে এসেছে। আবারও তারা আবার ওই কেয়ারটেকার নিয়েই করেছে। আবার যখন একটা বাংলা তর্জমায় বাস্তবায়ন হলো তত্ত্বাবধায়ক সরকার, তখন দেখা গেল তাদের মধ্যে আরেক প্রতিযোগিতা ছড়ায়। বিএনপির থেকে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়ার উপহার। আচ্ছা, জামাত থেকে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার গোলাম আজমের আবিষ্কার। Brain child। ছড়ায়ও তারাও কিন্তু মারাত্মক। আর শেখ হাসিনা বোধহয় একটু ইংরেজি দিয়ে বলেছিলেন যে এটা তার ব্রেন চাইল্ড। তো এ ধরনের কাজে তো তাদের মধ্যে ঐকমত্য আমরা সময়ে সময়ে দেখি, কিন্তু আচ্ছা, এখনো আছে, এখনো আছে। ঐক্যমত চলমান। ঐকমত্য জি, আছে। জি, সরওয়ার তুষার, যদি এই বিষয়টা নিয়ে বলেন যে বিএনপি দাবি করছে যে জুলাই সনদে স্পষ্ট করে বলা আছে যে দল নির্বাচিত হবে তারা তাদের ইশতেহার অনুযায়ী তা বাস্তবায়ন করবে। এখন তাছাড়া গণভোট বা উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়ে বিএনপির কোনো সায় ছিল না বলা হচ্ছে। আর আপনারা যে 70% গণভোটের রায়ের কথা বলে রাজপথে যাওয়ার হুমকি দিচ্ছেন, তার আইনি ও নৈতিক ভিত্তি আসলে কতটুকু? সরকারও তো দেশের জনগণের ভোটে নির্বাচিত নাকি? অবশ্যই, এবং জনগণ গণভোটকে পাশ করে দিয়েছে না, এটা তো আর আমাদের এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে জনগণ যেটা পাশ করে দিয়েছে, আপনি তার উপর কি দলীয় বিবেচনা প্রাধান্য পাবে? প্রাধান্য পাবে না। জনগণ বলেছে যে এইটা, এই গণভোটটা এভাবে আমরা পাশ করে দিলাম, এখন আপনাকে এটাই করতে হবে। এখন এটা আইনি নৈতিক ভিত্তি বা এই যে বলা হয় যে রাষ্ট্রপতি আদেশের এটা কোথা থেকে আসলো, এগুলো বলা হয় না। আমি আপনাকে মনে করিয়ে দিই, এই যে বিএনপি বলে কিন্তু প্রতারণার দলিল, তো বিএনপির প্রতারণাটা আপনি দেখেন। বিএনপি নির্বাচনের আগে কিন্তু আপনি নভেম্বরের 13 তারিখে ওই প্রশ্নটা ফাঁস হলো, মানে যদি সেভাবে বলি, গণভোটের প্রশ্নটা আসলো, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ সহ আপনি প্রশ্নটা দেখলেন। এবার আপনি সারা পৃথিবীর গণভোটের ইতিহাসগুলো একটু দেখবেন, ইভেন বাংলাদেশেরও, যে গণভোটের তফসিল হওয়ার কতদিন পরে গণভোট হয়েছে। সাধারণত 20-25 দিনের বেশি কোথাও হয় না। এখানে নভেম্বরের 13 তারিখে আপনি প্রশ্নটা জানতেছেন যে কি এক পাতায় কি কি প্রশ্ন দেওয়া হয়েছে। ইলেকশন হয়েছে ফেব্রুয়ারি 13 তারিখে, পাক্কা 3 মাস। এত লম্বা সময় প্রশ্ন ওপেন কখনোই ছিল না। এর পাশাপাশি সরকার সহ সকল রাজনৈতিক দল এটার পক্ষে ক্যাম্পেইন করেছে। আপনার যদি মনে হয় এটা এই আদেশটা প্রতারণার দলিল, আপনি এটা ইলেকশন আগে বললেন না কেন? ইলেকশন যাতে বাধাগ্রস্ত না, না হয়, ইলেকশন তাই। কেন বাধাগ্রস্ত হবে? ইলেকশন বাধাগ্রস্ত হওয়ার মতো যথেষ্ট পরিস্থিতি ছিল না, বাংলাদেশে। একটা মুহূর্তে কেন ছিল না? এই বিতর্ক তো ছিল যে ডক্টর ইউনূস অন্তত শেখ হাসিনা যতদিন নির্বাচন, এই 24-এর তো নির্বাচন ছিল আওয়ামী লীগের, তো ওই নির্বাচন পর্যন্ত, ওই নির্বাচনের না, মেয়াদ, এটা বিতর্ক তারপরে আকারে ছিল না। এটা ডক্টর ইউনূস 5 সমাজের বছর কোন থাকুক। ফ্রিঞ্জ এলিমেন্ট কি বলছে এটা দিয়ে পলিটিক্স বিবেচনা হবে না। প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশনের রাস্তায় ছিল। জামায়াত ইসলামী সবার আগে ওই আপনার অগাস্টে গণঅভ্যুত্থান ঘটেছে, সেপ্টেম্বর থেকে 3 আসনে প্রার্থী সেট করেছে, তারা ধারাবাহিকভাবে কাজ করেছে, ফলে প্রত্যেকেই ইলেকশনের রাস্তায় ছিল। আর বাংলাদেশে ইলেকশন বাদে অন্য কোনো কিছু, আপনি ইলেকশন ছাড়া কতদিন ক্ষমতায় থাকতে পারবেন বাংলাদেশে সেটা একটা রেঞ্জ আছে। সামরিক স্বৈরাচার হলে 10 বছর, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হলে 15 বছর, বাট আপনাকে স্টেপ ডাউন করতেই হবে, ইলেকশনের রাস্তা আসতেই হবে।
ইলেকশনকে বাইপাস করার অনেক চেষ্টা তো বাংলাদেশে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই ঘুরে ফিরে ইলেকশনে আসতে হয়েছে। ফলে এই তর্কটা বা এই বিতর্কটা বিএনপি তৈরি করেছে ইচ্ছা করে, যে ইলেকশন হবে না এই কারণে আমরা এটা করেছি। ব্যাপারটা একেবারে এরকম ছিল না। প্রধান উপদেষ্টা শুরু থেকে কনসিস্টেন্টলি যে কথা বলেছেন উনি সেই কথাই ছিলেন যে ডিসেম্বর টু জুনের মধ্যে ইলেকশন হবে। ফেব্রুয়ারিতে হয়েছে। উনার ধরেন দুই একটা উপদেষ্টা কোথায় কি বলেছে, আপনি এটাকে এমনভাবে বড় করলেন, ঠিক আছে, আবার তারই উপদেষ্টাকে আপনি নিজের মন্ত্রী বানিয়েছেন। পুরো জিনিসটা তো একটা ব্লাফ, মানে বিএনপির তরফ থেকে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে 3 মাস আপনার প্রশ্ন ওপেন ছিল, আপনি সেটা নিয়ে বললেন না যে এই আদেশে এই সমস্যা আছে। অন টপ অফ দ্যাট, এই যে রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন, এটা অসাংবিধানিক। এটা সংসদে, এখন মনে হচ্ছে সংসদে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী না, উনি প্রধান বিচারপতি, উনি কিন্তু রায় দিয়ে দিচ্ছেন ইলেকশন কমিশন অসাংবিধানিক আচরণ করেছে, কিংবা এটা রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারে না। তো আপনি আদেশ জারি করতে পারেন না, আপনি কি কারণে অক্টোবরের 26 তারিখে বিএনপির স্থায়ী, মানে 25 অক্টোবরের 26 তারিখে বিএনপির স্থায়ী কমিটির ইনক্লুডিং মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ওই মিটিংয়ে, তাদের স্থায়ী কমিটির মিটিং। সেই স্থায়ী কমিটির মিটিং পরবর্তী যে সংবাদ সম্মেলন, সেখানে তারা একেবারে ক্যাটাগরিক্যালি এটা বলেছে যে এই যেহেতু আমাদের দাবি ছিল যে এটা আইদার দিস ওয়ে অর দ্যাট ওয়ে, আপনার এই আদেশটা এটা আসলে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল আদেশ, বাংলাদেশের সংবিধানের ভেতর থেকে এরকম আদেশ দেওয়ার কোনো স্কোপ এই মুহূর্তে নাই, কাজে এটা প্রধান উপদেষ্টা দিক, এটা আমরা বলেছিলাম, বা সরকার দিক। তখন বিএনপি সংবাদ সম্মেলন করে বলেছে না, এটা রাষ্ট্রপতি দেবে। আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো যে তারা এটা বলেছে, আমি এটা নিয়ে লিখেওছি। তাহলে আপনি তো রাষ্ট্রপতি আদেশের দিকে নিয়ে গেছেন, আবার এখন আপনি বলছেন যে এটা রাষ্ট্রপতি আদেশ দিতে পারে না। এইগুলোই হচ্ছে ছল, এগুলোই হচ্ছে ব্লাফ। মানে আপনি কোনো মতে এটা একটা কথা তখন বলে দিলাম, এখন আমি আবার সেটার দিকে নাই। এর বাদে আসেন যে আপনার পার্লামেন্টে এটা সঠিক প্রসেস ছিল কিনা, অনেকগুলো কথা আসছে। গণভোট কোন প্রসেসে যাবেন এগুলো আসছে। ধরেন আমি এই কথাটা আমরা খুব শুনেছি যে আমি জিয়াউর রহমান সাহেব তো 19 দফার উপরে গণভোট করেছেন। 91 সালে যখন বেগম খালেদা জিয়া গণভোট করেছেন, সেখানে সংবিধানের 16টা অনুচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল। তো তখন জনগণ কিভাবে বুঝলো? কিংবা এক সপ্তাহ আগে আপনারা যে নির্বাচনী ইশতেহার দিলেন, না এইখানেও তো ব্যাপারটা এরকম ছিল না, আপনি সংস্কারের পক্ষে নাকি বিপক্ষে এরকম কি ছিল ব্যাপারটা? না, ব্যাপারটা ছিল আলাদা আলাদা। না, যে কোনো গণভোট আপনি দেখবেন যে প্রশ্নটা এক লাইনে থাকে, কিন্তু তার ভেতরে আবার অনেক সাবটেক্সট থাকে। ওই যেটা আমি বললাম যে 91-এর যে গণভোট, সেখানেও তো একটা যে আপনি কি এই সংবিধান সংশোধনী চান কিনা, কিন্তু ভেতরে কিন্তু 16টা সংশোধনী। কিংবা আপনি কি জিয়াউর রহমানের নীতি ও কর্মপরিকল্পনা সমর্থন করেন, এক লাইনের প্রশ্ন, কিন্তু সেই নীতি ও কর্মপরিকল্পনা কি 19টা। এখন ধরেন এখন যে কথাটা বলা হচ্ছে যে 4টা প্রশ্নের মধ্যে আমি 3টা প্রশ্নে একমত, একটা প্রশ্নে একমত না, আমি কি করব? জি, তাহলে আমি এখন পাল্টা প্রশ্ন করি যে 19 দফায় আমি 12টা দফায় একমত, 7টা দফায় একমত না, আমি কি করব? এই জিনিসটা গণভোটের পরে, গণভোট হয়ে গেছে মানে জনগণ এটা সেটেল করেই গণভোটে ভোট দিয়েছে। কিভাবে? ধরেন আমার জন্য যদি ওই একটা প্রশ্ন, 3-4টার মধ্যে একটা প্রশ্নে আমি একেবারেই এটার বিপক্ষে, এটা আমি মানতে পারছি না, তাহলে আমি না ভোট দেবো। ইউ আর ফ্রি, আপনি আইদার না দেন অথবা হ্যাঁ দেন। যখন আপনি দিয়ে ফেলেছেন হ্যাঁ অথবা না, তখন এটাই রেজাল্ট যে জনগণ কি। আর আপনার যদি ভালো না লাগে, আপনি রিলাক্টেন্ট থাকেন, আপনি দিয়েন না ভোট, গণভোট, আপনাকে তো কেউ বাধ্য করছে না। কিন্তু যখন টোটাল ভোটারদের 70% ভোট দিয়ে দিয়েছে, তখন এই প্রশ্নগুলো টোটালি অপ্রাসঙ্গিক, কারণ জনগণ তো এগুলো সেটেল করেছে তার নিজের মধ্যে। 19টার মধ্যে আমার 12টা পছন্দ, 7টা পছন্দ না, তাহলে আমি ট্রেড অফ করছি যে আমি কি 12টার পক্ষে যাবো না 7টার পক্ষে যাবো। 7টা যদি এমন হয় যে আমি এগুলো ছাড় দিতে পারছি না, তাহলে আমি না দিব। আর যদি আমি 12টা প্রশ্ন এমন হয় যে হ্যাঁ 7টা ঠিক আছে আমি একমত না, কিন্তু 12টাতে তো আমি একমত, তাহলে আমি হ্যাঁ দিব, এবং জনগণ সেটা দিয়েছে। এখন দেওয়ার পরে আপনি আর এটা নিয়ে যে এখন যে বিএনপি কথা বলছে, এটা একেবারে অর্থহীন। ফলে এটার কোনো ইয়ে নাই। এখন আরেকটা জিনিস হচ্ছে যেগুলো বলেছে যে মৌলিক জিনিসগুলো ভায়োলেট করবে, এই কারণে সংসদে মানে যে আপনার যে রিফর্ম প্যাকেজগুলো এসছে, এগুলো মৌলিক জিনিসগুলো ভায়োলেট করে, মানে আমাদের সংবিধানের। এই জন্যই তো সংবিধান সংস্কার পরিষদ, এটা সংশোধনীর মধ্যে স্কোপে করা যায় না বলেই সংবিধান সংস্কার পরিষদের কথা এসছে। না, ওইখানে তো বিএনপির পরিষ্কারভাবে তারা একটা জিনিস বলছে, তারা কোনো সময় সংস্কারের কথা বলে নাই, তারা সংশোধনের কথা বলছে। এই যে দেখেন, আপনি দেখেন কি বলবো, বিএনপির যে 31 দফার 1 নম্বর দফাটা কি, আজকে যে আপনি যে বিরোধী দলের নেতার যে রেফারেন্স দিলেন, উনি যে বলেছেন, উনি তো ঠিক কথা বলেছেন। বিএনপির 31 দফার 1 নম্বর দফা কি? সংবিধান সংস্কার কমিশন। আপনি কি এখন সংবিধান সংস্কার কমিশন, আমি বললাম যে ঠিক আছে গণভোট বাদ, সংস্কার পরিষদ বাদ, জুলাই সনদ বাদ, সব বাদ। আপনি আপনার প্রতিশ্রুত, আপনি তো 2/3 আপনি বলতেছেন না, আপনিও শুরুতে তো এটা বললেন যে জনগণ তো বিএনপিকে ভোট দিয়েছে, তো জনগণ তার মানে বিএনপির 31 দফা থেকে ভোট দিয়েছে। তো সেই 31 দফার 1 নম্বর দফায় আছে সংবিধান সংস্কার কমিশন। আমি বলি যে আল্লাহর ওয়াস্তে সব বাদ দিয়ে শুধু এই সংবিধান সংস্কার কমিশন বাস্তবায়ন করেন, সংশোধনী কমিটি না। দুই জিনিস। আপনি যদি সংশোধনী কমিটি করবেন, তাহলে আপনি 1 নম্বর দফায় ওটাই লিখতেন,
আপনি সংবিধান সংস্কার কমিশন লিখছেন কেন? সংবিধান সংস্কার কমিশন আর সংস্কার পরিষদ না, একই কথা। সেই জায়গায় আপনাদেরও তো সমালোচনা আছে। আপনাদের হাতে তো সেই সুযোগ ছিল, যখন এই আন্দোলন হয় তখন আপনারা এই রাষ্ট্রপতির কাছে গিয়ে কেন উপদেষ্টা শপথ নেন? আচ্ছা, সেটা তো একটা ডিফারেন্ট ওই সময়কার। না, সেটা ডিফারেন্ট না। যদি ব্যাপারটা ওই আচ্ছা, রকমই এখন রাষ্ট্রপতির কাছে যাওয়ার কারণে এই জিনিসগুলো করার ক্ষেত্রে বিএনপির কোনো কোথাও আটকে যাচ্ছে, বা এটা বিএনপির এক্সকিউজ যে ও জল ঘোলা করেছে কারণ আমি খেলবো না, এটা কি হইতে পারে? কারণ আমরা ভুল করেছি, আমরা বুঝি নাই, কিংবা আমরা আসলে কি বলে পলিটিক্যালি অনেস্ট না, এনিথিং ইউ কল আস, সেটা তো আমাদের ব্যাপার। আমরা রাষ্ট্রপতির কাছে গেছি, বা ওই সময় অন্তর্বর্তী সরকার গেছে, সমালোচনার ওটার ভাগিদার কারা কারা রাষ্ট্রপতির দিকে নিয়ে গেছিল, তাহলে আরো আগে আসেন। 5 তারিখে দুপুরবেলা শেখ হাসিনাকে প্লেনে ওঠানোর আগে আপনারা ক্যান্টনমেন্টে গেলেন কেন? রাজনৈতিক দলগুলো, আপনারা বর্ষিয়ান রাজনৈতিক দল না সব? আপনাদের বলা উচিত ছিল যে আমরা বিজয়ী শক্তি, বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল, ইউ কাম টু আস, ইউ কাম টু ইউনিভার্সিটি অর সোহরাওয়ার্দী উদ্যান আসেন, আপনারা জেনারেলরা আসেন, আপনাদের নিয়েই করবো যা করার, আমরা ক্যান্টনমেন্টে যাব না। আপনারা পই পই করে গেলেন কেন? আপনারা পই পই করে ক্যান্টনমেন্টে গেছেন, আপনারা পই পই করে বঙ্গভবনে না, গেছেন। সেই সময় তো ছাত্রদের কাছে এই সমস্ত না, ক্ষমতা ছিল। ছাত্ররা তো তখন মাঠে, রাজনীতিবিদরা তাদেরকে কেন শহীদ মিনারে, তাদেরকে কেন স্মৃতিসৌধে নিয়ে আসবে? না, আমাকে আপনি বলেন যদি ছাত্রদের কাছে ছাত্ররা যদি সব এটা থাকে, করতে পারতো, কারণ করতে পারতো, পরে নাই, তাদের আপনি সমালোচনা করেন, তাদের অনভিজ্ঞতা, তারা তো প্রতিদিন গণঅভ্যুত্থান করে নাই, তারা তো জীবনে ওই একবারই গণঅভ্যুত্থান করেছে, ফলে তাদের তো এই গণঅভ্যুত্থানের পরে এটা করতে হবে, সেটা অনভিজ্ঞতা থাকতে পারে, বা তাদেরকে কেউ হয়তো আপনার ওই সময় তারা যাদেরকে বিশ্বাস করেছে, ভরসা করেছে, তাদের কেউ তাদেরকে মিসগাইড করে থাকতে পারে, সেটা ইতিহাস মূল্যায়ন করবে। আবার আমার প্রশ্ন হচ্ছে, আপনি 50 বছর বয়সী রাজনৈতিক দল, আপনি 70 বছর বয়সী রাজনৈতিক দল, আপনি কেন ক্যান্টনমেন্টে গেলেন? আপনি কেন বঙ্গভবনে গেলেন? এবং ভুয়া সমন্বয়ক নিয়ে কেন গেলেন? এটার জবাব রাজনৈতিক দলগুলো আগে দেবে, তারপর আমরা বলবো যে আমরা কেন শপথ নেওয়ার সময় রাষ্ট্রপতির কাছে গিয়েছিলাম। বাট ওই যাই হোক, সেটা এটা তো আপনার এই যে আজকের যে আলোচনাটা, সংস্কার পরিষদ, সংস্কার কমিশন, এটার সাথে রিলেভেন্ট না। বিএনপি বলেছে সংবিধান সংস্কার, যে আপনি শুনেন নাই, রাষ্ট্রমন্ত্রী বলছেন যে সংস্কার বলতে কিছু হয় না, সংশোধনী অথবা বাতিল। তো আপনি সংস্কার বলতে কিছু হয় না, আপনি 1 নম্বর দফায় সংস্কার কথা বলছেন কেন? আচ্ছা, এটা ব্যাখ্যা দিতে হবে তো জনগণকে, তারপরে অন্য কথা। ডাক্তার রাকিব, প্রশ্ন করেন না, উত্তর দিব না, আপনি উত্তর দিতে থাকেন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন, হ্যাঁ, আমি নোট করে রাখছি। 1 নম্বর কথা হচ্ছে, ধরেন তুষার ভাই 19 দফার ভিত্তিতে জিয়া রহমানের গণভোটটা বলছে। আমি একটু গণভোটের প্রসঙ্গে বলি। বাংলাদেশে 3টা গণভোট হলো, 3টা গণভোটে এটা 4টা গণভোটই 4টা প্রেক্ষাপটে বলি আপনাকে। জিয়াউর রহমান আর হচ্ছে কি এরশাদের গণভোটটা মোস্ট সিমিলার। জি। আর হচ্ছে কি তারপরে হলো আপনার আমাদের 91তে 90তে যেটা হলো, সেটা হচ্ছে কি আমাদের রাষ্ট্রপতি শাসন থেকে পার্লামেন্টারি ব্যবস্থা আমরা আসলাম, আর লাস্ট হলো এটা। দেখুন, জিয়া রহমানের 19 দফা যেটা বলছে, জিয়া রহমানের যে যখন ক্ষমতার কন্টেস্ট আপনার দেখতে হবে। ক্ষমতার কন্টেস্টটা ছিল এরকম যে উনি একটা বিপ্লব, মানে কি বিপ্লব বলে এটাকে, আরে বিপ্লব সংহতি, হ্যাঁ, সংগতির মাধ্যমে তিনি তখন ক্ষমতাটা নিলেন। সিপাহী জনতা বিপ্লব তিনি ক্ষমতাটা নিলেন। নেওয়ার পরে তখন ওনার হচ্ছে কি 27টা কূপ ঠেকাতে হয়েছে, ছোট একদম বড় কূপ, 51টা কুয়ার চেষ্টা হয়েছিল, এবং সেখানে জাপানেরও অনেক মারা কাটারা গেল। এবং ওই টাইমটাতে এমন একটা ক্রাইসিস তৈরি হলো, কারণ হচ্ছে কি যখন উনি মিলিটারি শাসক হিসেবে তিনি আসলেন, অটোমেটিকলি সরাসরি না করলেও ইনডাইরেক্টলি এটা অ্যাপ্লাই হয়ে গেছে মিলিটারি রুলটা, তাই না, মার্শাল লটা। তো তখন ওনার এমন একটা ক্রাইসিস তৈরি হলো যে ওনার গ্লোবাল একটা ইমেজ তৈরি হলো যে মানে এই সরকারটার একটা অনুমোদন আছে কিনা, সারা ওয়ার্ল্ডে একটা রিকগনিশন আছে কিনা। তখন উনি যে 19 দফার ভিত্তিতে রাষ্ট্রটা চালাচ্ছিল, একটা রিকগনিশন প্রয়োজন ছিল। তখন এই 19 দফার ভিত্তিতে জনগণের সম্মতি আছে কিনা, 19 দফার ভিত্তিতে উনি রাষ্ট্রটা পরিচালনা করছে, সেটার জন্য জনগণের সমর্থনের জন্য উনি হ্যাঁ না একটা গণভোট করেছিলেন। কন্টেস্টও সেটা, এরশাদেরটা অটোমেটিক মানে সিমিলারলি তাই। ইভেন 91তে আসলো, আমরা জাস্ট হচ্ছে কি পার্লামেন্টারি ব্যবস্থা আমরা ফিরলাম। আর এবার আসলো আপনি বিশাল অনেক প্যাকেজ নিয়ে আসলে, তো এটার সাথে কন্টেস্টটা মিলে না। এবার কিন্তু আপনার কেউ এই প্রশ্নটা করেনি যে ডক্টর ইউনূসের সরকারটা অবৈধ, ডক্টর ইউনূস দেশ চালাতে পারছে না, দেশে বিদেশে কখনো অনেক ক্রাইসিস তৈরি হয়নি। সুতরাং এখানে একটা সংস্কার, একটা প্রকল্প নিয়ে আপনি আসলেন। সুতরাং এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া, যেখানে আপনার আমার সংবিধানকে আপনি ভায়োলেট করতেছে, সংবিধানে কাটাছাড়া হচ্ছে। এবারে সংবিধান বিষয়, ধরেন আপনার সংবিধানটা যদি আপনি ছুঁড়ে ফেলে নতুন সংবিধান লিখতেন, তাহলে এই ধরনের কোনো বিতর্ক আপনার যাওয়া লাগতো না, তাহলে আপনি গেলেন না কেন? এখন আপনি যদি সংবিধান কাটাছাড়া করেন, সংবিধান যাই করেন না কেন, সংবিধানের নিয়ম ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে করতে হবে। এর বাইরে তো আপনার যাওয়ার সুযোগ নেই। এখন আপনি এর বাইরে কিছু করা মানে হচ্ছে আপনার অতি উচ্চাবিলাসী। এখন অতি উচ্চাবিলাসী বিএনপি একটা মেচুর পলিটিক্স হিসেবে বিএনপি সাপোর্ট করতে খুব স্বাভাবিক হিসাব। 3 নম্বর বিষয় আপনাকে বলি। 3 নম্বর হচ্ছে উনি যেটা প্রশ্ন তুললো যে বিএনপি কেন তখন আপনার প্রশ্নের প্রেক্ষিতে উনি যে বললো যে বিএনপি কেন শহীদ মিনার করলো না বড় সিনিয়র দল হিসেবে। দেখুন, বাংলাদেশের পার্লামেন্টে বা যে কোনো সিস্টেমে যখন একটা সরকার পড়ে যায় বা সরকার ক্ষমতাচ্যুত হয়, তখন স্বাভাবিক নিয়মে
একটা ইন্টিরিয়াম একটা ট্রানজিশন পিরিয়ড আছে, তারপর ইলেকশন। বিএনপি দেখবেন পরের দিনে কিন্তু বলছে আমরা 3 মাস মধ্যে ইলেকশন চাই। বিএনপি তো ভাই রেভলিউশনারি পার্টি না যে আমি বলবো যে আমি বিপ্লবী ক্ষমতা নিয়েছি। তো বিএনপির উপর আপনি ব্লেমটা করতেছেন কেন? আপনাদের তো সেই রাইটসটা তখন ছিল, সেই গাছটা ছিল, আপনারা কেন করলেন না? এখন না করে বিএনপি রেভলিউশনারি পার্টি না সিপাহী জনতা বিপ্লবের পরে এগুলো করে না, এটা তো তখন বিএনপি প্রতিষ্ঠার আগে এগুলো ঘটনা ঘটছে। প্রতিষ্ঠা হওয়ার পর তো সে বিপ্লবী পার্টি না, সে তো একটা ডেমোক্রেটিক পার্টি, তাই না? তো সে তো তার ডেমোক্রেটিক প্রসেসে যাবে, নাহলে তো সে তো ধরেন 17 বছর যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলন করছে, গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করছে, সে তো আওয়ামী লীগকে উড়ে দেয় নাই। তো এটা তো আপনাকে এই কন্টেক্সটে বুঝতে হবে। সুতরাং আপনারা পারেন না, এটা বুঝে বলেন বিএনপি রাগ করবে, কিন্তু বিএনপি আওয়ামী লীগ উড়ায় দেয় নাই বলতেছে। না বিএনপি তো ক্রেডিট দাবি করে। না, আমি ওই অর্থে বলছি, ওই অর্থে বলছি। শুনেন, যেগুলো হচ্ছে রেভলিউশনারি পার্টি যেভাবে করে আর কি, আমি সেই অর্থে বলছি। গেল এটা। আর লাস্ট কথা হচ্ছে কি, ধরেন আপনার আরেকটা প্রশ্ন আসলো, সেখানে হচ্ছে কি সংবিধান ওই বিএনপির 1 নম্বর দফা, যে উনি বলছে এটা ব্যাখ্যা চাওয়ার জন্য। আমি একটু ব্যাখ্যাটা দিই। দেখুন, বিএনপি 2022 সালে প্রথমে 27 দফা দেয়, 23 সালে আসে তারা হচ্ছে কি 31 দফা দেয়, এবং তখন তারা বলেছিল যে আমরা যখন ক্ষমতা আসবো আমরা 31 দফাতে আমরা সংবিধান সংস্কার করবো আর কি। তখন ব্যাপারটা হচ্ছে ওই সময়ের কন্টেস্টটা কি ছিল, ওই সময়ের কন্টেস্টটা ছিল এরকম যে তখন আওয়ামী লীগ গণভোট উঠিয়ে দেয়, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়, তখন তারা এগুলো ফেরত আনতো। কিন্তু এই ইউনূসের আমলে কিন্তু সেই সময় এই কনটেক্সটে ছিল না, ছিল এই কনটেক্সটে 2011 সালের না ছিল, কিন্তু না 13-14 পরে এসে, কিন্তু যখন সে এটা দেয়, যখন সে এই 27 দফা 31 দফা দেয়, তখন এইটা চাওয়ার মেন দাবি ছিল ওটা। কারণ বিএনপি তো সবসময় বলে আসছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে যাবো, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনে যাবো না, তাই তো হয়েছে। তো সেক্ষেত্রে তারা এটা ফেরত আনার জন্য বলছিল, কিন্তু ইউনূস সরকারের আমলে কিন্তু কোর্টের 50 সদস্য 80 জন বাতিল করে দিল, তখন অটোমেটিক্যালি ফেরত আসলো, তখন এগুলো তো চাওয়ার কিছু নেই। এবার আসে আপনার সংস্কার নাকি সংবিধানের প্রসঙ্গে। দেখুন, আমি আপনাকে আবারও বলছি, যদি আপনি সংবিধানটা ফেলে দিতেন তাহলে আর কোনো সমস্যা ছিল না, কিন্তু সংবিধান যখন আপনি রাখবেন তখন আপনার এটার প্রসেসের মধ্যে, ফ্রেমওয়ার্কের মধ্যে যেতে হবে। এখন আপনি সংবিধানের সংস্কার, দেখুন একটা লিগেল টার্মে কখনোই সংস্কার হয় না। সংশোধন, বিয়োজন, এটা সবসময় একটা লিগেল টার্মিনোলজি। আপনি সংস্কার ক্ষেত্রে বলতে পারেন, এক্ষেত্রে আপনি বলি যখন কোনো একটা মেজর পরিবর্তন আমরা করি, আমরা পলিটিক্যাল একাডেমিকলি আলাপার জন্য আমরা সংস্কার বলি, কিন্তু আপনার লিগেল টার্মিনোলজি এটা সবসময় সংশোধন থাকে। দেখুন, ধরেন আমাদের এই যে জুলাই সনদের বাস্তবায়ন হবে, যতটুকু বাস্তবায়ন হোক না কেন, 20, 30, 50, 70 যতটুকু বাস্তবায়ন হয় না কেন, এটা অষ্টাদশ মানে সংশোধনের মধ্যে যেতে হবে। এর বাইরে তো যার কোনো সুযোগ নেই। লিগ্যাল টার্মে যদি সংশোধন থাকে, রাইট, তাহলে এই কারণে বিএনপি বলছে সংশোধনী কমিটি চাই আমরা। তাহলে সেটা বিএনপি জানতো না যখন ওই যে 31 দফা দিল, সেটা জানতো না তখন? আমি আপনাকে বললাম তো, সংস্কার শব্দটা আমাদের ভুল হয়েছে, না ভুল হয় না। উচিত ছিল। সংস্কার শব্দটা সবসময় একটা পলিটিক্যাল আলাপ, একটা একাডেমিক আলাপ, কিন্তু যখন আপনি এই প্রসেসের মধ্যে ঢুকবেন তখন এটা সংশোধন অ্যামেন্ডমেন্ট। আরে ভাই, 31 দফা বিএনপির ইশতেহার, ইশতেহার মানে ইশতেহার বাস্তবায়ন করবেন। ইশতেহার তো আপনি তো অর্ধেক বিএনপি ক্ষমতা, মানে বিএনপি কি জানতো যে এটা গণঅভ্যুত্থান হবে, হাসিনা পলায় যাবে, তো ইউনূস সরকার এসে আপনার যে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী আপনি একটা বিরোধী দল ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতেছেন, আপনি জানেন না? বিএনপি তো বলে বিএনপি ক্ষমতা গেলে করবে, এখন বিএনপি তো জানতো না যে ক্ষমতা গেলেই তো এখন করেন সংস্কার কমিশন। এর আগে তো সংস্কার কমিশন কেন করতে হবে? আপনার সংসদীয় কমিটি করছে না? আপনি তো সংবিধান সংস্কার কমিশনের কথা বলছেন, সংশোধনী কমিটির মাধ্যমে কি সংস্কার করা যাবে না? না, কেন যাবে না? দুই জিনিস। কেন বলেন আমাকে, বলেন যদি করা যায় তো তাহলে তো আপনি সংশোধনী দিয়ে করতে পারতেন। আপনি সংস্কার কমিশনের কথা বললেন কেন? কেন? তো কমিটি প্রস্তাব করা হয়েছে, এটা এখন করছেন, তখন আপনি 31 দফার মধ্যে সংস্কার কমিশন লিখছেন কেন? আমি তো বললামই যে তখন হচ্ছে কি এই বাস্তবতা কনটেক্সটটা ছিল এরকম যে কি বাস্তবতা ছিল তখন? তখন তো বিএনপি তখন হাসিনা গণভোট উঠাই দিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। তো আমি তো আপনাকে আগে বললাম, যখন আমরা বর্ডার অ্যাঙ্গেলে কোনো পরিবর্তন আনি তখন এটাকে আমরা সংস্কার বলি। একাডেমিক এখন কি বর্ডার অ্যাঙ্গেলে আর পরিবর্তন আলাপ হচ্ছে না? এটা তো পঞ্চদশ সংশোধনী কোটা রায় হয়ে গেছে, মানে পঞ্চদশ সংশোধনীর কথা বলতেছি না, সংবিধান যে সকল সংস্কার প্রস্তাব নিয়ে আমরা কথা বলতেছি এগুলো কি বর্ডার না? কতটুকু পরিবর্তন হলো, আপনারা সংশোধন বলবো, কতটুকু পরিবর্তন হলো সংস্কার বলি, এটা আপনি আমাকে বলেন। হ্যাঁ, সেটা আপনি আমাকে বলেন, তাহলে আমি বলবো, সেটা বলবো। আপনি আমাকে শুধু এটা ব্যাখ্যা দেন যে বিএনপি তো সংবিধান সংস্কার কমিশনের কথা বলছেন তাদের ইশতেহারে, এখন আপনি ক্ষমতায় আসার পরে এটা বাস্তবায়ন করার কথা, সেটা তো আপনি না করে আপনি সংশোধনী কমিটি করতেছেন। ধরলাম বিএনপি ভুল বলছে, ঠিক আছে, এখন আপনি ধরেন সংবিধানটা সংশোধন করতে হবে, এটা তো সংবিধান সংশোধন করার জন্য কমিটি তো প্রস্তাব করেছে। আরেকটা জিনিস আপনি মাথায় রাখেন, ধরেন আপনার সংবিধানের বিষয়গুলো কাটাছেড়া তো পার্লামেন্টে হয় না। এখন পার্লামেন্টে আপনি যে গণভোটের দোহাই দিচ্ছেন বারবার, তাহলে এই পার্লামেন্টের যে 51% বা যাতে 2/3 যে ভোটটা পেলো, তাহলে এটা কি কোনো গুরুত্ব নাই? সে তো বলেছে যে আপনারা সংশোধন কমিটি আমরা প্রস্তাব করেছি, সে 7 জন নিজের দলের 5 জন, বাইরে থেকে 12 জনের নাম প্রস্তাব করেছে, বিরোধী দল থেকে প্রস্তাব চাওয়া হয়েছিল, বিরোধী দল বলছে আমরা সময় নিচ্ছি। তারপরে সে সময় নেওয়ার পরে সে আরেকটা 13 13 জুলাই সে বলছে যে আমরা সংসদ বয়কট করলে আমরা যাব না। এখন আপনার যদি ট্রাস্টের মধ্যে না থাকেন, আপনি তো কোনো প্রসেসে মেইনটেইন করতেছেন না। প্রসেস তো বিএনপি মেইনটেইন করছে না। আপনি হঠাৎ করে সংবিধান সংশোধনী কমিটি আনবেন কেন? আপনি গণভোটের আইন সংবিধান সংশোধন করবেন। অষ্টাদশ সংশোধনের মধ্যে যেতে হচ্ছে তো আপনাকে, সংবিধান সংশোধন কমিটিতে যেতে হবে। সংস্কার কমিটি এটা তো কোনো আপনার এই সংবিধানের কোনো লিগ্যাল টার্ম না, লিগ্যাল প্রসিডিউর না তো। আচ্ছা, মোস্তফা কামাল, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, সংশোধন নাকি সংস্কার, এই যে দুই শব্দের মারপ্যাচ, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে আখেরে কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে? মানে একেবারে স্পষ্ট। মাঝে মধ্যে বলা হয় কোনো ঘরে যদি সমস্যা দেখা দেয়, বলে যে তোমাদের ঘরে সমস্যা কি? 1 নম্বর সমস্যা হচ্ছে সমস্যা নাই। আচ্ছা, এটা মারাত্মক সমস্যা। আচ্ছা, সমস্যা একটা পয়দা করতে হবে।
আমি ব্যক্তিগতভাবে লেখালেখিতে সংস্কার শব্দটা কম লিখি, কারণ সংস্কার একটা গালি ছিল 111 মৌসুমে। আচ্ছা আচ্ছা, সংস্কারপন্থী। জি। মাঝে মধ্যে মারধর দিত, বলছিল কি বললাম, একটু সংস্কার করে দিলাম, এরপরে ওটা একটু ঠান্ডা হয়ে যায়। শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজারও কিন্তু হয়েছে, বিএনপির একজন সিনিয়র নেতাকে দলের নেতারা মারপিট করেছে, বলে যে এটা কি করলাম, বলে যে সংস্কারের উপরে আরেকটা সংস্কার দিলাম। আওয়ামী লীগ 4 ভাগ হয়ে গিয়েছিল, ওদের নাম সংস্কারবাদী। বিএনপিতেও মোটা দাগে 2 ভাগ, 1 ভাগ পার্টি অফিস দখল করে ফেলেছে, ওনাদের নাম সংস্কারবাদী। তো এখন কাছাকাছি তো আরো শব্দ আছে, এখন গন্ডগোল পাকছে সংস্কারটা বেশি সঠিক না সংশোধনটা বেশি সঠিক। আপনি সংস্কারও বাদ দেন, বানানটা খুব জটিল, ভুল হওয়ার আশঙ্কা থাকে। সংশোধনও ভেজাল আছে, দ আছে, ধ আছে, তাহলে মেরামত বলেন না, মেরামত কোনো ঝামেলা নাই, বানানোও ভুল হবে না। না, বিএনপি তো এটা ছিল 31 দফা তো রাষ্ট্র কাঠামো মেরামতের তো মেরামত বলেন, পরিবর্তন বলেন, আরো অনেক শব্দ আছে। এখন গোলমালটা পাকছে আপনাদের এই যে শব্দের বাহাদুরি। আমি বাধ্য হয়ে আমার শিক্ষা জীবনের একটা গল্প বলতে হয়। এক বাংলার শিক্ষককে খুবই আপত্তিজনক অবস্থায় তার ছাত্ররা ধরে ফেলেছে কোনো একটা জায়গায় হাতে নাতে। এখন এক ছাত্র বলছে, স্যার আপনি কাণ্ডটা কি করলেন? আমি তো হতবাক হয়ে গেছি। বাংলা শিক্ষক বলছে, এখানে হতবাক শব্দ অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আচ্ছা। আরেক ছাত্র বলছে, তাহলে স্যার আমি অবাক হয়ে গেছি। না, অবাক তো খাটেই না এখানে। আরেক ছাত্র বলছে, স্যার আমি হতভম্ব, কারণ এটা খুব জটিল শব্দ, বানান ভুল হবে। তো স্যার আপনি বলেন, আপনি যে কারবারটা করছেন এটা দেখার পরে আমরা তাহলে কি হয়েছি? তোমরা হইছো কিং কর্তব্য বিমূঢ়। ছাত্ররা বলছে, বাদ দেন এসব কিং কর্তব্য বিমূঢ়, আপনি কারবারটা কি করছেন ওইটা কোন? তো এখনো কিন্তু আমার এই গল্পটা হাওলাত করতে হলো এই কারণে, অবান্তর বিতর্ক। কিন্তু আমরা সবাই আশাবাদী ছিলাম, শুধু বিএনপি নির্বাচন চেয়েছে তা নয়, কিন্তু সাধারণ জনগণ যারা, তারাও একটা পর্যায়ে বললো যেন একটা নির্বাচন হলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। নির্বাচন না হওয়াতে ওই আমাদের মেট্রো রেলের গ্লাডার খুলে পড়ে যায়, নির্বাচন না হওয়াতে মাগুরায় আসিয়া দর্শন হয়ে যায়। যে একটা নির্বাচিত সরকার আসলে এগুলো আর হবে না। আসলো নির্বাচিত সরকার, এখন আমরা অপেক্ষা আছি যে সংসদে তারা কি পারফর্ম করেন। আশাবাদ কিন্তু তৈরি হলো। এনসিপিতে কয়েকজন তারুণ্য আছে, জামাতের কয়েকজন শিবির থেকে আসা অত্যন্ত মেধাবী আছেন, বিএনপি তো তারুণ্যে অবশ্যই ভরপুর, যে তারা দেখি সংসদে অন্তত কি করেন, নির্বাচিত সরকারটা কি উপহার দেয়। তাহলে আমাদের একটা ছোট্টখাট্ট অপেক্ষা ছিল যে এখানে যেন মমতাজি কাণ্ডকীর্তি না হয়, গান বাজনা না হয়, ফ্রুটফুল আলাপ হোক, অন্তত 2 পক্ষের চমৎকার বিতর্ক দেখি। কারণ নইলে ওই যে টকশোগুলো বেশি জনপ্রিয় হয়ে যায় সংসদের অধিবেশনের চেয়ে, তো ওইটা সংসদের অধিবেশনে হোক। সংসদের অধিবেশনে আমরা দেখি তাদের আলাপ হচ্ছে দাঁড়িয়ে নিয়ে কয়েক মিনিট, হিজাব নিয়ে কয়েক মিনিট, এমনকি মুতাবিয়া কিভাবে করে, মোতাবিয়া। আচ্ছা। এটাও সংসদে আলাপ হয়েছে। খুব শিগগিরই যদি প্রশ্ন আসে যে সংসদে মিনিটে এত টাকা খরচ হয়, আপনারা এই মুতাবিয়া নিয়ে কতক্ষণ আলাপ করেছিলেন, জামাতের কোন নেতা কোথায় পরকিয়া করেছে, কার ভ্রূণ নষ্ট করেছে, এই বাবদ কত আলাপ করেছিলেন, কে কোথায় গুম নাটক সাজিয়েছে, এই বাবদও আলাপ করেন। এনসিপির কোন নেতা টাকা নিয়ে ব্যাকডেটে একটা বিয়েও করে ফেলেছে, যে এই বাবদও কিন্তু আলাপ হয়েছে সংসদে। আচ্ছা। তার মানে তাহলে আপনারা নির্বাচিত সরকার হয়েও তো একটা প্রশ্নের মধ্যে ফেলে দিলেন। এটা কিন্তু মানুষ এগুলো দেখছে কিন্তু। আর দ্বিতীয় বিষয়টা আপনি যেটা বলছেন, এটা ব্যাপক আলোচিত, যে ভবিষ্যতে যেটা সারোয়ার তুষার লাভ বলছে, হ্যাঁ, লাভ লোকসানের দিকে থাকতে হবে মানুষের, লাভ নেতাদের হবে। তারা কেউ এমপি হবেন, মন্ত্রী হবেন, টেন্ডার পাবেন, ইট রড সিমেন্টের ব্যবসা করবেন। কিন্তু প্রশ্ন থাকবে যে ভবিষ্যতে এই ধরনের শিক্ষার্থীরা যখন সামনে আসবে, তাদের সাথে মায়েরা বাবারা নামবেন কিনা 24-এর মতো। আর যদি নেমেই যান তাহলে তারা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবেন না, হয়তোবা যদি সফল হন শহীদ মিনারে এই কাণ্ডকীর্তি সেরে ফেলবেন। তো এই জায়গা থেকে রাজনীতিবিদদের চেয়েও গত 24-এ যেটা অতি রাজনীতি না বললেও সুপার পলিটিক্স করেছেন সেনাপ্রধান। আপনি খেয়াল করে দেখুন, বাংলাদেশে 2টা ঐতিহাসিক ঘটনা আছে, 2টা ক্যান্টনমেন্ট কেন্দ্রিক। একটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেনা শাসকে ছিলেন। বিশ্বের কোনো দেশে দৃষ্টান্ত নেই যে একজন সেনা শাসক সামরিক শাসন থেকে বেরিয়ে দেশে গণতন্ত্রায়ন করেন।
সেটা কিংবদন্তি প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর 24-এ এসে এই সেনাপ্রধান যে কাজটা করেছেন, উনি ওই দিন ক্ষমতা নিলেও কেউ না করতো না। সরওয়ার তুষাররা যদি শহীদ মিনারে করতেন, এটাও সবাই আলহামদুলিল্লাহ বলতো। কিন্তু এই সেনাপ্রধান যে বিচক্ষণতা দেখিয়েছেন, প্রথমেই তিনি রাজনীতিবিদদের ডেকেছেন, এরপরে এনসিপিকেও ডেকেছে, সবাই গেছেন। ওনার ইমামতিতে সম্ভবত ওই দিন একবেলা নামাজও হয়েছে, সবাই মোনাজাতও ভালো দিয়েছেন। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন করা যায়। 18 মাস শব্দটা উচ্চারণ করেছিলেন। এটা কিছুদিন পরে করেছিলেন না, ওই দিন ইন্টারভিউতে। ওই দিনই কি 18 মাসের কথা বলেছিলেন? ওই দিন বলেছিলেন যত দ্রুত সম্ভব। জি। এই ছিল বাক্যটা, আমি যদি ভুল না করে থাকি। ওরকম, দ্রুত সম্ভব। আর পরবর্তী অনুষ্ঠানটাতে বলেছিলেন যে 18 মাস। তখনও আমাদের যেহেতু বিতর্ক করার একটা অভ্যাস আছে যে 18 মাস বললেন কেন, এটা 1.5 বছর বললে বেশি সুন্দর শোনা যাইতো। আমাদের তো যে কোনো কিছু নিয়ে একটা খুঁত ধরার একটা প্র্যাকটিস আছে। তো আপনি বিশ্লেষণ করে দেখেন যে তিনি রাজনীতিকে রাজনীতিবিদদের হাতে দিতে চেয়েছেন। তো ওখানে রাজনীতিবিদরা যে যার মতো করে পারফর্ম করেছেন। বিএনপি তার মতো সঠিক করেছে, সে নির্বাচনমুখী দল। এমনিতে জনসমাবেশ করার সময় বলে যে এখন বক্তব্য রাখবেন আমাদের বিপ্লবী মহাসচিব, আসলে তারা বিপ্লবী দল না, এগুলো মঞ্চের কথা। তো বিপ্লবী তো তারা ছিলেন, তাদের বুঝ জ্ঞানে কিন্তু ঘাটতি ছিল। ওই কাফফারা কিন্তু এখন তুষারদের দিতে হচ্ছে। তো হয়তো ভবিষ্যতে তো আর সরোয়ার তুষারের বয়স কমবে না, আরো বাড়বে। জি। তো পরবর্তী প্রজন্ম যদি কখনো এই কাফফারার কথা মনে করে, জি। হয়তো বা আমাদের এত জটিলতা আর আসবে না। এই সংস্কার, সংবিধান, মেরামত, কোনটা সনদ কোনটা মসনদ, এই বিতর্কগুলো হয়তো থাকবে না। আর যদি এই ধরনের পরিবেশ না আসে, ওই ক্ষেত্রে ভুগতে হবে সবারই। আচ্ছা, আমার মনে হয় আমরা কথা বাড়ানোর সুযোগ নাই, আর সময় কমে আসছে। আমার মনে হয় আপনার কথায় পরিষ্কার মোটামুটি যে এই যে সিচুয়েশন এখন চলছে, এর আসলে সবারকেই এর দিতে হবে, কাফফারা আসল দিতে দিতে হবে, কাফফারা দিতে হবে। ডাক্তার রাকিব, 30 সেকেন্ডে কিছু বলবেন? না, এখন আসলে ব্যাপারটা হচ্ছে ধরেন এখানে তো শুরু থেকেই সবারই ভুল ছিল, ভুল তো কেউ অস্বীকার করতে পারবো না। কিন্তু আমরা এখন যেটা মনে করি যে এটারও একটা এখন একটা মানে একটা এক্সিট পয়েন্ট আছে, আমরা সেটা অবশ্যই বিশেষ করে আছে। একটা এক্সিট পয়েন্ট অবশ্যই আছে।